শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, লাবণ্য যেমনটা বলছিল সুন্দর দিনের প্রত্যাশা, আসলে লাবণ্যের কাছে যাই এবং সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে ওর কাছে শুনি। শুভ সকাল লাবণ্য। শুভ সকাল, কেমন আছো? আমি ভালো আছি এবং আমি যতদূর জানি তোমার দিনগুলো তো সব সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে, কাজ পরিবার সবকিছু মিলিয়ে। কেমন যাচ্ছে দিনকাল? যেমনটা বললে সুন্দর থাকার চেষ্টা। আসলে সবসময় আমি চেষ্টা করি যে আমার কাজের জায়গা হোক বা পরিবারের জায়গা হোক, রাঙা সকালের জায়গা হোক, সব জায়গায় আসলে সুন্দরভাবে থাকবার চেষ্টা করি এবং পজিটিভ থাকার চেষ্টা করি। এবং প্রতিদিনই তোমাকে কিন্তু চমৎকার সুন্দর মিষ্টি লাগে, এটা আমি সবসময় বলতে চাই, বাট বলা হয় না, আজকে বলে ফেললাম। অনেক ধন্যবাদ। আমরা আসলে আজকে যে অতিথি আছে তার জীবন সম্পর্কে অনেক কিছু জানারও আছে। চলো দর্শকদেরকে জানাই কে আছে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি উদ্যোক্তা মোহাম্মদ নাজমুল ইসলাম। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরা ভীষণ ভালো আছি। আজকে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে এবং যেমনটা আমাদের আসলে ইচ্ছে থাকে যে একটা মানুষের জীবন গল্প আসলে তুলে আনা, তা আমরা আজকে আপনাকে পেয়েছি। একদম শৈশব থেকে শুরু করতে চাই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী। শৈশব কোথায় কেটেছে, কেমন কেটেছে, আজকে এখানে বসে আসলে কি স্মৃতি মনে করতে চান? ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও যারা দেখছেন এবং শুনছেন। আমার শৈশব কেটেছে গ্রামে। এটা কুমিল্লা জেলা, দাউদকান্দি উপজেলা এবং দুর্গাপুর গ্রাম। সো সেখানেই আমি প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুল উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করে দেন আমি ববরচর আমরা পড়াশোনাগুলো তো শুনবই, কিন্তু তার আগে একটু শৈশবেই বেশি সময় থাকতে চাই। আপনার দুরন্ত শৈশব ছিল, আমরা যতদূর আপনাকে জেনেছি, কি কি করা হতো? প্রচণ্ড রকমের দুষ্ট ছিলাম। দুষ্ট এরকম ছিলাম যে ছোটকালে স্কুল থেকে এসেই বইটা টেবিলের উপর রেখে আমি বাইরে খেলতে চলে যেতাম বন্ধুদের সাথে। আচ্ছা। তো মজার একটা ঘটনা হচ্ছে, আমারই সহপাঠী একজন, তো এত দুষ্ট ছিলাম যে কাঁসার পাতিল ছিল একরকম, সে আমার কথা শুনতে ছিল না। তো আমি এটা তার কপাল বরাবর ঢিল মারি এবং এটা কেটে যায়। আচ্ছা। তো এবং আমি প্রায় 12 ঘন্টা লুকিয়েছিলাম ভয়ে। তো ও পরে আমার ওই বন্ধুকে হসপিটাল নেওয়া হয়েছিল, তার দাগটা এখনো রয়ে গেছে। আচ্ছা। সো এইরকম একটা ঘটনা। আরেকটা ঘটনা যেটা আছে যে আগে ধান কাটা হতো। সো শখের বশত হোক আর যেভাবে হোক, তো কাঁচি নিয়ে যখন ধান কাটতে গিয়েছিলাম, আমার এই আঙ্গুল এটা কেটে গিয়েছিল এই পর্যন্ত। আচ্ছা। তো কিন্তু এটা ধরে রেখেছিলাম যে যদি মা জানে, বিকজ অলওয়েজ আমি মাকে ভয় পাইতাম এবং মার কাছ থেকে শিক্ষা নিতাম। তো এইটা নিয়ে কান্না করতেছিলাম। 2-3 ঘন্টা পর কোনো একজন এসে আমাকে বলল যে তোমার মা তোমাকে মারবে না, চলো। সো এতটাই দুষ্টপনা মানে ছিলাম আর কি। একদমই বোঝা যাচ্ছে যে ভীষণ দুষ্ট ছিলেন। এমনিতে ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই 1 বোন। আমি সবার বড়। আচ্ছা। সো অটোমেটিক্যালি আমার মা যেটাই ছিল যে অলওয়েজ আমাকে একটা প্রতিষ্ঠিত হতে হবে, কারণ যেহেতু আমি সবার বড়, যৌথ পরিবার ছিলাম। সেখানে যেটা হয় আসলে গ্রামে, যৌথ পরিবার থাকলে অনেক কিছুই ইচ্ছা থাকলেই পূর্ণ হয় না বা ওরকম সুযোগ সুবিধাও থাকে না। সো ওই জায়গাটা থেকে আমার মা খুব শিক্ষানুরাগী ছিলেন। তার বক্তব্য একটাই যে পড়াশোনা করতে হবে, ভালো করতে হবে। কিন্তু আমি ছিলাম প্রচন্ড রকমের দুষ্ট। সো সেই জায়গাটায় মা অনেক স্ট্রাগল করেছে আর কি ওই সময় আর কি। বাবা কি করতেন? বাবা ওই সময় একটা জব করতেন। জব বলতে বাবার এক কাজিন ছিল, সে গভর্নমেন্ট জব করতো, তার সাথে সময় দিত আর পাশাপাশি কিছু বিজনেস করতো। মা বাবার আসলে আদর এবং শাসন দুটোই আপনার জীবনে ভীষণভাবে আছে এবং পরবর্তীতে এই গল্পগুলো আসলে বারবারই আসবে আমি জানি, কিন্তু তার আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে কিছু জানাতে চাই। দর্শক, আর্থিক অনটন এবং অনিশ্চিত ভবিষ্যতের মাঝেও অধ্যাবসায়ের আত্মবিশ্বাসে এগিয়ে চলা এক তরুণের নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। শুরুতে ঢাকায় এসে চাকরি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আর পাহাড় থেকে ফল এনে বিক্রি করা তার জীবিকার অন্যতম উদ্দেশ্য ছিল। পরে নিজ উদ্যোগে গ্লাস আমদানি এবং বস্ত্র কারখানা স্থাপন করেন। করোনাকালে রপ্তানি আদেশ বাতিল হওয়ার বিপর্যয়ের মুখে পড়ে যান। তবে সেখান থেকেই জন্ম নেয় ফেব্রিক লাগবে প্রান্তিক তাঁতিদের জন্য একটি যুগান্তকারী ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে বর্তমানে হাজার হাজার তাঁতি এবং ব্যবসায়ীর ভরসার নাম হয়ে উঠেছে, যেখানে
বছরে 10 থেকে 12 কোটি টাকার লেনদেন হয়। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ইনোভেশন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত এই উদ্যোগ তাঁতিদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখছে। ফেব্রিক লাগবে ছাড়াও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেছেন শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান নুসাইবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এবং এনস্টার টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। তাকে আমরা জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। বাবা এবং মার কথা যেমন আসছিল, মায়ের শাসনগুলো বা মায়ের আদরগুলো বা আপনার জীবনেও কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মায়ের একটা প্রভাব ছিল। মা সম্পর্কে আরেকটু শুনে আমরা তার পরের ধাপে চলে যাব যে আপনার জীবনে আর কি কি ঘটেছিল। মা অলওয়েজ ধার্মিক মনা ছিলেন। তো প্রতিদিন ফজরের সময়, তো গ্রামের বাড়ি তখন বিদ্যুৎ ছিল না, তো কবরস্থানের পাশে আমাদের একটা বাংলাঘর ছিল, সেখানে নামাজ হতো, সকালবেলা পড়াশোনা হতো। তো ফজরের সময় আসলে কেউ আজান দিত না বা ওখানে যেত না। তো মা আমাকে ফজরের আগে ঘুম থেকে উঠিয়ে সেখানে উজু করে দাঁড়া করে আজান দেওয়া হতো। আমি মা পিছনে দাঁড়িয়ে থাকতো, কারণ আমি ভয় পেতাম যে আসলে কোনো ভূত বা এই জাতীয় গ্রামে যেটা হয় আর কি। তো আজান দেওয়ার পরে তো মা আমার পিছনে থাকতো, আমি বাড়ির সবাইকে দরজায় নক করতাম যে চলো যে আমরা নামাজ পড়বো। তো এই শিক্ষাটা তখন মা দিয়েছিল, সেটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে, যে ফজরের নামাজ আমি জামাতে পড়ার চেষ্টা করি। আর মার স্ট্রাগল অনেক স্ট্রাগল বলে শেষ করা যাবে না। তবে ছোট একটা জায়গা, সেটা হচ্ছে যে আমি যখন এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম, তো স্কুলের বেতন বাকি ছিল প্রবাবলি 1500 কি 1600 টাকা। তো চৈত্র মাস, অভাব অনটন চারদিকে সব কিছু মিলিয়ে, যৌথ পরিবার, অনেকেই হয়তো চাচ্ছিল যে আমি পড়াশোনা করি, কেউ আবার চাচ্ছিল যে কি দরকার, ছেলে বিদেশে চলে যাক বা কোনো কর্ম করুক। তো মা বলতো যে না, পড়াশোনা করতে হবে। সো যেটা মনে পড়ে যে আমাকে 10টা পরীক্ষার মধ্যে প্রধান শিক্ষক বলেছিল যে আমি 4টা পরীক্ষা পর্যন্ত অ্যালাউ করব, 5ম নাম্বার পরীক্ষায় কিন্তু আমি পরীক্ষা দিতে দিব না যদি ফি দেওয়া না হয়। আচ্ছা। তো আমার স্পষ্ট মনে পড়ে যে, এবং সেদিন সে আমাকে 1 ঘন্টা সময় দিবে, 3 ঘন্টার পরীক্ষায় 1 ঘন্টা সময় দিবে। আচ্ছা। তো আমার মা বলছে তুমি পরীক্ষা দিতে যাও, আমি 1 ঘন্টার মধ্যেই আমি তোমার টাকা ম্যানেজ করে আসব। তো বাট আমি জানতাম যে, কারণ আমার মা গত 2 দিন ঘুরতেছে এই টাকাটা ম্যানেজ করার জন্য। তো আনফরচুনেটলি মা পারে নাই। তো আমি যেহেতু জানতাম যে 1 ঘন্টা পর আমাকে বের করে দিবে স্যার, তা আমি 3 ঘন্টার পুরা প্রশ্নের উত্তর আমি 1 ঘন্টায় দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে আমাকে বের করে দেবে। এবং সত্যি সত্যি আমার মা সেখানে দাঁড়িয়েছিল, এবং আমি বের হয়ে দেখি প্রধান শিক্ষক বের করে দিছে, আমি দেখি আমার মা দাঁড়ায় আছে। তো মানে আমাকে বুকে জড়ায় ধরে বলছিল যে বাবা এটা কোনো ব্যাপার না, কালকে আবার আমি ম্যানেজ করে নিয়ে আসবো। তো যেরকম শাসন ছিল এরকম আদর ছিল। তো তখনই আমি নিজের মধ্যে ড্রিম করছি যে আসলে মানে নিজের এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমার মতো যারা আছে আমি তাদেরকেও এই হেল্পটা করতে চাই, মানে এই স্ট্রাগলটা যাতে আর কারো পেতে না হয় আর কি। সো এর পরেই যখন এসএসসি পাশ করলাম, পাশ করার পরে বাবা সিদ্ধান্ত নিল যেহেতু আর্থিক সংকট আমাকে মালয়েশিয়া পাঠাই দিবে। আচ্ছা। তো কিন্তু মা তো একদম তার এক পায়ে দাঁড়ানো যে সে যেভাবেই হোক যে পড়াশোনা করাবে। তো বাবা ইতিমধ্যে একটা জমি বিক্রি বা বন্ধকের মতো করে সে টাকাও ম্যানেজ করছে, এবং দালালের কাছে কিছু টাকাও দিয়েছে যে আমাকে মালয়েশিয়া পাঠাবে। আচ্ছা। কিন্তু মা একদিন বলল যে না, তোমার এটা করা যাবে না। একদিন বিকালবেলা বলল তুমি তোমার মামার বাড়ি চলে যাও, তোমার বাবাকে বইলো না। তো সত্যি সত্যি তখন আমি আমার মামার বাড়ি চলে যাই আর কি। তো সেখানে গিয়ে আবার আর এক স্ট্রাগল, যে মামার ব্যবসা ছিল, তো সেই ব্যবসাতে আবার আমাকে বসতে হবে। মামার কন্ডিশন ছিল যে ডেফিনেটলি তুমি পড়াশোনা করবা, তোমার খরচ আমি দিব, কিন্তু কথা হচ্ছে যে তোমাকে কাজ করতে হবে পড়াশোনার পাশাপাশি। তো কাজটা ছিল কি, ববেরচর বাজারে একটা মুরগির দোকান ছিল, পোলট্রি মুরগি যে বিক্রি করতো। তো এই মুরগির দোকান মামা আমাকে ডিউটি দিল। মামাও তখন পড়াশোনা করে ডিগ্রি পড়ে, আর আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হব। তো সকাল ফজরের পর থেকে 9টা পর্যন্ত তোমাকে এই মুরগির দোকানে বসতে হবে, মুরগি বিক্রি করতে হবে। আমি 9টার পরে আসবো, তখন তুমি কলেজে যাবা। আচ্ছা। সো শুরু হলো, প্রথম মজা লাগতেছিল যে
টাকা গুনতেছি, কাস্টমার সাথে কথা বলতেছি, কলেজে ভর্তি হলাম। তো ভাগ্যের কি পরিহাস যে ওই মুরগির দোকানের সামনে দিয়েই আবার ছাত্রছাত্রীরা যেত আমি যেখানে যেই কলেজে ভর্তি হয়েছে আর কি। আচ্ছা। তো একবার দুইবার তিনবার এরকম এক সময় ক্লাসের বিশেষ করে বান্ধবীরা বলা শুরু করলো যে ক্লাসে গিয়ে তো ভালোই পড়াশোনা করো, তো তুমি তো আবার এখানে মুরগির ব্যাপারই করো। তো একটা সময় ওই পুরা কলেজে আমার নাম হয়ে গেল মুরগির ব্যাপারী, মানে আমার নামে আর কেউ আমাকে ডাকতো না। তো জিনিসটা এত বেশি প্যাথেটিক ছিল, কিন্তু কারোর কাছে বলতে পারতাম না। মামাকে বলতাম বা মানে কোনো বন্ধুর কাছে বলার মতো সুযোগ ছিল না যে এইটা কেন। তো মামা বলছে যে আসলে জীবনে বড় হতে গেলে এইটা কোনো ব্যাপার না, ইন্সপিরেশন দিয়েছিল। সত্যিকার অর্থেই তাই। স্যার, এই জায়গাটাতেই আপনার কাছে শুনতে চাই যে অনেক সময় মানুষের জীবনে এই ধরনের বুলিং বা এই ধরনের বিষয়গুলো ঘটে, কিন্তু যেহেতু আপনি সেই সময়টা পার করে এসেছেন এবং আপনি একজন সফল মানুষ, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আসলে ওই সময় মানসিকভাবে নিজেকে কিভাবে স্থির রাখা যায় বা নিজের মেন্টাল গ্রুমিং, নিজস্ব যে গ্রুমিংটা সেটা কিভাবে করে সামনের দিকে আগানো যায়। আমি যেটা করতাম আর কি, তো মামা আমার খুব সাপোর্টিভ ছিল। আর আমি যেহেতু নামাজ পড়তাম, তো সেখানে মসজিদে হাদিস পড়া হতো, তো মসজিদের যে মাওলানা ছিল বা ইমাম ছিল ওদের সাথে আমি বিষয়গুলো শেয়ার করতাম। তো ওরা আমাকে বিভিন্ন ইসলামিক বই দিত, আমি পড়তাম। আর আমি প্রচুর বই পড়তাম। তো ওই বইয়ের মধ্যেও অনেক কিছু মোটিভেশনাল স্পিচ ছিল, বড় হতে গেলে কাজ করতে হবে এরকম আসবে। পত্রিকায় অনেক সময় অনেক সাকসেসফুল এন্টারপ্রেনিউর বা ব্যবসায়ীর আর্টিকেল লেখা হতো, সেটা আমি পড়তাম। আর অ্যাকচুয়ালি আমার কোনো চয়েস ছিল না, মানে আমি ডিমোটিভেট হয়ে কোথায় যাব, আমার তো কোনো অপশন নাই যে আমি নিজের বাড়ি ছেড়ে মামার বাড়ি আসছে, এখন এখানে আমি এই কাজটা যদি না করি আমি যাব কোথায়? তাহলে আমার ওই বাবার কথা মতো আমাকে বিদেশ যেতে হবে, শ্রমিক হিসেবে থাকতে হবে। সো জিনিসটাকে এক কান দিয়ে শুনতাম আর এক কান দিয়ে বের করতাম, বাট মনের মধ্যে প্রচন্ড রকমের জিদ কাজ করতো যে হ্যাঁ এক সময় হয়তো ওরাই এক সময় আবার আমাকে সেলুট দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত অল্প সময়টা করে দিবে এটা চিন্তার বাইরে ছিল। ওই সমস্ত বন্ধু বান্ধবীরা এখন আসে, চাকরির জন্য আসে, ওরা ফুল নিয়ে আসে, ওরা সরি বলে যে আমরা তো জানতাম না যে তোর মধ্যে এত জিদ ছিল, এত মানে বড় হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল। তো আমার যেটা উপদেশ বা শেয়ারিং থাকবে, এই স্ট্রাগল লাইফে থাকতে হবে, কারণ স্ট্রাগল না থাকলে আসলে সাকসেসের কোনো মজা নাই। আজকে আমার ওই সময় যদি স্ট্রাগল না থাকতো আজকে আমাকে ডাকতেন না আপনি। আমি যদি কোনো পরিশ্রম ছাড়া, কোনো বাধা ছাড়া, কোনো এক ধরনের অপমান ছাড়া যদি আমি লাইফে সফল হতাম তাহলে ওই হিস্ট্রিটা আমার মনে থাকতো না। তো আমি মনে করি যে যারা ইয়াং জেনারেশন আছে, এন্টারপ্রেনিউর আছে, ব্যবসায়ী আছে, কর্মজীবী আছে, কর্মস্থলেও অনেকে আপনার কম্পিটিটর থাকবে, বাট এটাকে কম্পিটিটর মনে করার কোনো দরকার নাই, এটাকে অপরচুনিটি চিন্তা করা দরকার। যে আমাকে নিয়ে কেউ বকা দিচ্ছে, গালি দিচ্ছে, কথা বলছে, তার মানে কি আই এম সামথিং, সামনে আমার জন্য কিছু অপরচুনিটি আসতেছে। কথা কাকে নেওয়া হয়, সমালোচনা কাকে নেওয়া হয়, যিনি গুরুত্বপূর্ণ। সুতরাং এই জিনিসটাকে চিন্তা করতে হবে যে কেউ একজন আমাকে সমালোচনা করছে, তার মানে কি আই এম গ্রোয়িং আপ, আমি উপর দিকে যাচ্ছি। এখন আমি যদি চিন্তা করি যে আহা ও আমাকে কথা বলবে, তাহলে কিন্তু আমি পিছনে গেলাম, তার মানে আমি ডেভিলকে আমি হেল্প করতেছি, শয়তান আমাকে ধোকা দিচ্ছে। আমার কাছে মনে হয় ব্যাপারটা এরকম। সামনে এগুতে গেলে বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে, প্রতিবন্ধকতা আসবে, প্রবলেম আসবে, আর এটাই হচ্ছে সাকসেসের সিম্বল। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আসলে পড়াশোনা এবং সব কিছুর মধ্যে থেকে আপনার একটা মনসিয়ানা কাজ করেছে যে আপনি নিজেকে নিজে মোটিভেট করতে পারতেন বা পরবর্তী ধাপটা আপনি কি করতে চান সেটা নিয়ে খুব পরিপক্কভাবে এগিয়ে যেতে পারতেন। আমরা একটু আপনার কলেজ জীবনের পরের ঘটনাগুলো শুনি। ডিপ্লোমা পড়া শুরু করলেন তারপর, তাই না? বন্ধুরা যখন এইভাবে মুরগির ব্যাপারে বলা শুরু করলো, তো এইটা আসলে আমার বয়স তো তখন খুব বেশি না, তো এটা বেশি সহ্য করতে পারছিলাম না। আবার কলেজের ফি অনেক বেশি, প্রতি মাসে প্রবাবলি 2,500-3 হাজার টাকা। সো মামা বলতেছিল যে এইটা অন্য কোনো ম্যানেজ করা যায় কিনা। তো আরেকজন বড় মামা আছে, খায়ের মামা, সে তখন একটা ঢাকায় কোম্পানিতে চাকরি করত। তো পত্রিকায় সার্কুলার হয়েছে যে পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়, সেখানে ফি লাগে না, উল্টা আরও স্টাইপেন্ড পাওয়া যায়। তো মামারা জানতো আলহামদুলিল্লাহ আমার মেধা সম্পর্কে। মামা এসে পত্রিকাটা আমাকে দিল, আমি অ্যাপ্লাই করলাম কুমিল্লাতে, কিন্তু আমি কুমিল্লাতে কখনই যাইনি এর আগে।
তো সেই নিজে নিজে একা গিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়ে সেখানে মানে কুমিল্লা সিটির কথা বলছেন, কারণ কিন্তু- দাউদকান্দিতে তো আপনার জন্মই। আমার দাউদকান্দিতে জন্ম, জি। কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম গজারিয়া ববরচর থেকে, মানে আরেকটা ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা। সো সেইখান থেকে আমি কুমিল্লা সিটি হয়ে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে কোটবাড়িতে অবস্থিত, সেখানে যাই, ফর্ম ফিল আপ করে উঠাই। এবং মজার বিষয় হচ্ছে দ্বিতীয়বার যখন আমি ভর্তি হতে যাই তখন একটু রাজনীতির অস্থিরতা ছিল। তো আমার যত অরিজিনাল ডকুমেন্ট আছে, এসএসসির সার্টিফিকেট, মার্কশিট, এইটা কিছু বাজে ছেলেমেয়েরা আমার কাছ থেকে নিয়ে যায়, নিয়ে আমাকে বলে তুমি 2000 টাকা দিতে হবে, তা নাহলে তোমাকে দিব না, এবং সময় আছে আর 2 ঘন্টা, এরপর আর ভর্তি ওরা নিবে না। কিন্তু আমার কাছে ছিল 800 টাকা। আমি বলতেছিলাম যে ভাই আমার কাছে নাই। পরে সেখানে অনেক বড় স্ট্রাগল, যারা যারা করেছিল পরবর্তীতে তারা মানে আমারই ক্লাসমেট হয়ে গেছে। তো সেখানে ভর্তি হয়ে পড়াশোনা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করি। এবং তখন ফি মনে ছিল 70 না 80 টাকা মাসে বেতন, এরকম প্রবাবলি। আর 800 কি 900 টাকা আমাকে সরকারি স্টাইপেন্ড দিত, উপবৃত্তি দেওয়া হতো যারা সব সাবজেক্টে পাশ করতো। তো আমি পাওয়ার টেকনোলজি ভর্তি হই এবং আমি সেকেন্ড সেমিস্টারে আমি ফার্স্ট বয় হই, ক্লাসের ফার্স্ট হই। সো সেই সুবাদে তখন অনেকেই আমাকে বেশ ভালো রেসপেক্ট করা শুরু করে। তো ওই সময় আমি ছিলাম জাগির, যেটাকে বলে লজিং বা জাগির বলে। তো সেটা ছিল পাহাড়ি রাস্তা হেঁটে আমাকে প্রতিদিন প্রায় 30 থেকে 35 মিনিট রাস্তা হেঁটে আমি পলিটেকনিক্যালে আসতাম। তো বাবা প্রতি মাসে আমাকে 100 টাকা দিত, কারণ বাবার রাখতে হচ্ছে বাবা পড়াশোনা করবে না, বিদেশে পাঠাবে। তা আমাকে বলতো যে 100 টাকা দেওয়া হলো, সম্ভব হলে পড়াশোনা করো, আর না হলে চলে আসো। আচ্ছা। আমি তখন ওই 100 টাকাই, এটা আমার কাছে তখন মনে হইতো যে 1 লক্ষ টাকা। আমি ওই টাকাটা খরচ করতাম না, ওইটাকে রাখতাম। তো আমি আর্নিং সোর্স হিসাবে তখন আমি ওই ইংলিশ নোটকে বাংলায় কনভার্ট করতাম। কিছু বন্ধু বান্ধব আমার কাছ থেকে নিয়ে যেত, ওরা কিছু পয়সা দিত আমাকে। সো ওইখান থেকে লেখালেখির অভ্যাসটা শুরু হয়ে গেল। ওইখানেই তখন একটা উপন্যাস লিখলাম যে কি চেয়েছি কি পেলাম, ওইটাও কিছু বিক্রি হলো, ওইখান থেকে কিছু ইনকাম আসলো। কত সাল এটা? এটা 2001, 2001-2002। এটাই আপনার প্রথম লেখা বই? ওইটাই আমার প্রথম লেখা বই। আচ্ছা। সো ওইটা আসলে শখের বশত, মানে এরকম কোনো কিছু না যে প্রফেশনাল। আমি তখন জানিও না যে বই কিভাবে পাবলিশ করতে হয়। আচ্ছা। তো লিখতেছি লিখতে ভালো লাগে, অবসর পেলেই লিখি। তো একজন প্রকাশকের সাথে পরিচয় হলো, উনি বললো যে তুমি তো ভালোই লিখেছো, তাইলে দাও তোমার বইটা আমি পাবলিশ করে দিই। আচ্ছা। তো তোমার তো 3000 টাকা দিতে হবে। আমি বলছি আমার কাছে তো টাকা নেই। তাহলে একটা শর্ত, আমি বইটা পাবলিশ করে আমি বিক্রি করবো, 1000 পিস হবে, আমি তোমাকে 3000 টাকা দিব উল্টা। আমি বললাম ইজ গুড, আমি টাকা দেওয়ার কথা, টাকা পাবো, করেন আঙ্কেল। তো সেই সুবাদে সে সেটাকে ছাপাইলো, সেটা তার মতো করে বিক্রি করলো। তো এরপরে পলিটেকনিক্যালে থাকা অবস্থায় কিছু মার্কেটিং কোম্পানিতে চাকরি করতাম, কিছু ফ্যান বিক্রি করতাম, বা আরো কিছু পড়াশোনার কর্মজীবন একসাথে ছিল আর কি। বন্ধু বান্ধবকে নিয়েও, ওদেরকেও নিয়ে একটা টিম তৈরি করে এটাকে আরো বেশি বিক্রি করা, বেশি প্রফিট করা, এরকম ওই পলিটেকনিক্যালের 4 বছর লাইফ শেষ হলো আর কি। পলিটেকনিক্যালে 4 বছরের লাইফ শেষ করে প্রথম আপনার জীবনে চাকরির অভিজ্ঞতা ঘটে, একটু সেই গল্পটা শুনি। প্রথম চাকরি হচ্ছে আমি ঢাকায় এসে ডুয়েট, বর্তমান গাজীপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, আগে যেটা ছিল বিআইটি, সেখানে আমি যাই কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য, বিএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য। বাট সেখানে দেখলাম যে অনেক কম্পিটিটর, অনেক কম্পিটিশন, অনেক সময় দিতে হবে। কিন্তু ততক্ষণে কিন্তু আমি একজন উদ্যোক্তা হিসেবে বিভিন্ন ব্যবসার সাথে আমি ইনভলভ হয়ে গেছি, যেখান থেকে আমার ইনকাম আসা শুরু হয়। এমনিতে কি এই সময়টা আপনি বুঝতে পারছিলেন যে আপনি আসলে কোন দিকে যাবেন বা কোন প্রফেশনের দিকে যাবেন? অ্যাবসলিউটলি নট। আমার একটাই ছিল যে মাসে আমার 8 থেকে 10,000 টাকা খরচ, এইটা আমাকে আর্ন করতে হবে। যখন যেটা পেতাম, সৎ হালাল যখন যেটা পেতাম সেটা আমি করতাম। আচ্ছা। কোনো আইডিয়াই ছিল না যে আমি মাছরাঙা টেলিভিশনে আজকে আসবো, আমি কানাডায় যাব, এটা কোনো অ্যাবসলিউটলি মানে আউট অফ থিং। তো বাট আমি যেটা করতাম যে সময়টাকে আমি ইউটিলাইজ করতাম, যে একটা মিনিট সময় আমি, মানে আপনি যদি আমাকে বলেন যে এখন আমি 10 জন বন্ধু নিয়ে চায়ের আড্ডা দিব, আমার এই 10 জন বন্ধু মিলানো অনেক কঠিন হবে। বাট আমার হাজার হাজার বন্ধু আছে, সবাই কর্মজীবী। হয় না যে চায়ের স্টলে বসে গল্প করা 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। আমি আমার হোল লাইফে এখন পর্যন্ত এটা পাইনি।
জানি না ভবিষ্যতে পাবো কিনা। তো কলেজ থেকে শেষ করে ঢাকায় এসে আমি যখন দেখলাম যে না এখানে আমার জন্য সম্ভব না, তখন আমি উত্তরা আর একটা প্রাইভেট ইউনিভার্সিটি IUBA সেখানে আমি ভর্তি হই, এবং অ্যাট দ্য সেম টাইম নাভানাতে একটা সার্কুলার হয় যে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে। আমি ইন্টারভিউ দেই, আমাকে প্রশ্ন করা হয় আপনার বেতন কত লাগবে বলেন। আমি স্যার আমার বেতন লাগবে না। এখানে একটা শিক্ষা যেটা আমাদের ইয়াং জেনারেশন যারা জবে আসতেছে যেই ভুলটা আমরা করি, তো বলতেছে যে এত কম্পিটিটরের মধ্যে আপনি উইন করলেন, আমরা 2 জনকে নিব, প্রায় 1200 ইন্টারভিউ ছিল, ক্যান্ডিডেট ছিল। তা আমি বলছি যে আমাকে কাজ দেন, আচ্ছা আমি কাজ করে টাকা নিতে চাই। তো ওনারাই তখন 13,000 টাকা বেতন অ্যাপয়েন্টমেন্ট লেটারে, এটা আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পরে আমি বুঝলাম। আচ্ছা তো এবং ভেরি গুড থিংস যে আমি যখনই আমার জবটা ছিল 9টা থেকে 6টা, তো 6টা 6:30 থেকে আবার ইউনিভার্সিটিতে ক্লাস। তো ওই 6টার মধ্যে অফিস শেষ করে আবার ক্লাসে যেতাম। সপ্তাহে 4 দিন ক্লাস, বাকি 3 দিন যে ফাঁকা থাকতো ওই ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে ওদেরকে বলতাম যে তোদের কাছে টাকা কত আছে। তো ওটা নিয়ে অনেক সময় রাঙ্গামাটি যেতাম, মেহেরপুর যেতাম কলা আনতে, আদা নিয়ে আসতাম, সেটা এনে কাওরান বাজারে হোলসেল বিক্রি করতাম। ওই যে 4 দিন যে মাঝখানে বন্ধ, শুক্র শনিবার 2 দিন বন্ধ ছিল নাভানাতে, সো ওই সময়টাকে আমি ইউটিলাইজ করেছি। আর নাভানায় যারা আমার উপরের সিনিয়র ছিল অনেক আমাকে হেল্প করেছে, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। হেল্প করার পিছনে 2টা কারণ, বিকজ আমার যে টার্গেট ছিল সেলসের, মানে জেনারেটর বিক্রি করা, পাওয়ার জেনারেশনের যে ইলেকট্রিসিটি প্রডিউসের জন্য জেনারেটর। সো আমি যেহেতু আমার কমিউনিকেশন স্কিলটা আমার ভালো ছিল, আমি যার সাথে একবার পরিচয় হতো আমি তার কন্ট্যাক্ট নাম্বার খাতায় লিখে রাখতাম, ফোনে লিখে রাখতাম। তারা আমি বিভিন্ন অকেশন ডেতে আমি, যেটা এখনকার যুগে এসে একটা বিজনেসে দাঁড়াইছে, এটা আমি 2006 সাল থেকে করি। আমি তাকে একটা SMS পাঠাইতাম জন্মদিন উপলক্ষে। তো একটা কাস্টমার 8 মাস পরে তার সাথে দেখা হঠাৎ করে যে কোনো এক জায়গায়, 8 মাস আগে সে আমাকে রিফিউজ করেছে। তো 8 মাস পরে সে বলছে যে তুমি আমাকে জন্মদিনে উইশ করলা, আমার নাম্বার কোথায় পেলা, কীভাবে? আমি বলছি যে স্যার 8 মাস আগে আপনার সাথে আমার দেখা হয়েছিল, সেদিন আপনি কোনো একজনকে বলতেছিলেন যে আমার তো ওই তারিখে জন্ম তারিখ, তো আমি এটা স্যার মনে রেখেছিলাম, এটা হয়তো আমার অন্যায় স্যার। না তুমি এটা অনেক ভালো কাজ করছো। তো ওই ভদ্রলোক পরে অনেক টাকার জেনারেটর নিয়েছিল। সো পারফরমেন্স ভালো ছিল, আমি যাই করতাম, অর্থাৎ কোম্পানিকে যেটা আমার দিতে হবে সেটা আমি দিতাম। দেওয়ার পরে আমি আমার সিনিয়রদেরকে বলতাম যে ভাই আমি যদি পাশাপাশি কিছু করি কোনো অসুবিধা আছে কিনা। বলছে কোম্পানিকে গেইন করার পরে কোম্পানির প্রোডাক্ট না হয়ে অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো সার্ভিসে তুমি রিলেটেড থাকলে কোনো অসুবিধা নেই। সো আমি ওই কাজগুলা করতাম আর কি। আচ্ছা, তারাও বুঝতে পেরেছিল আসলে কাজের প্রতি আপনার অন্যরকম একটা নিষ্ঠা আছে, সে কারণে তারা খুব বেশি কিছু বলতো না এটা নিয়ে হয়তোবা। মাঝারি পরিসরে যদি বলি যে উদ্যোক্তা হিসেবে মাঝারি পরিসরে পাহাড়ি ফল নিয়ে এসে বিক্রি করো, এটাই ছিল আপনার। পরবর্তীতে যদিও বড় পরিসরে আপনি উদ্যোক্তা হয়েছেন, সে গল্পগুলো শুনবো। আমরা একটু শুনি যে সার্জিক্যাল গ্লাভস আমদানি করার সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হলো। আমি প্রচুর ঘুরতাম। তো আমি নাভানা যখন একসময় খুব ভালো পারফরমেন্স হলো। নাভানাতে কত বছর থাকা হলো? নাভানায় আমি চাকরি করেছি 2.5 বছর। আচ্ছা, 2.5 বছর ওইখানে চাকরি থাকা অবস্থায় আমার কানাডার ভিসা হয়ে যায়। তো এইটার পিছনে যুক্তি হচ্ছে যখনই আমি সময় পেতাম আমি ঘুরতে যেতাম, ইন্ডিয়া, নেপাল, ভুটান, চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড। মানে নাভানা থাকা অবস্থায় আমি 14টা দেশ ঘুরে ফেলছি। মানে অন্যরা যেটা করে যে তারা স্পেন্ডিং করে অন ভ্যাকেশন ট্রিপ, তো আমি ভ্যাকেশন ট্রিপটা অলওয়েজ আমি দেশের বাইরে নিতাম। আচ্ছা, মানে সেভিংসটা আমার ছিল এই জায়গায়। তো সেখানে একজন মালয়েশিয়ান ভদ্রলোকের সাথে পরিচয় হয়, সে আমার সাথে কথা বলে, প্লেনই তার সাথে পরিচয়। দেন সে মালয়েশিয়া যাওয়ার পরে তার বাসায় আমাকে নিয়ে যায়, তার ফ্যাক্টরিতে নিয়ে যায়, সে ভিজিট করে, আমাকে বোঝানোর চেষ্টা করলো গ্লাভস কি জিনিস, কিছুই জানতাম না আমি। তো বললো যে তুমি এক কাজ করো, তুমি এটা নিয়ে শুরু করো। কত সালে হবে এইটা? 2009 সাল। আচ্ছা, 2009 সাল। আমি তখন রিস্ক নিই, সে আমাকে একটা মার্কেট সাইজ বুঝালো, বাংলাদেশে হাজার হাজার ফার্মাসিউটিক্যালস আছে, হাজার হাজার ফার্মেসি শপ আছে, সেখানে তুমি বিক্রি করতে পারবা। তো ওই সময় আমার কাছে বেশ ভালো কিছু টাকা সেভিংস ছিল। আমি তখন ইম্পোর্ট লাইসেন্স তৈরি করলাম, অ্যানিস্টার ট্রেডকো নামে কোম্পানি বানালাম। সো সেখানে নতুন লোকজনকে আমি রিক্রুট করলাম, নিকেতন অফিস নিলাম, দেন আমি এলসি ওপেন করলাম, মাল আসলো,
এটা এখন বিক্রি করা শুরু করলাম। এর মাঝখানে আমি আবার কানাডায় আমার যেতে হলো, বিকজ অফ বিজনেস ভিসা পারপাসে আমি ভিসা পেয়ে যাই। তো এইখানে একজন ভদ্রলোককে আমি দায়িত্ব দিয়ে আমি কানাডায় যাই। কানাডায় গিয়ে আবার নতুন কোনো বিজনেসের অপরচুনিটি আমি খোঁজার চেষ্টা করি, বাট ওইখান থেকে আমি অনলাইনে তখন বাংলাদেশের টিমকে আমি মনিটরিং করতাম। তো এই গ্লাভসটা একসময় যেটা হলো যে গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়ে দিল, এইখানে অনেক সিক্রেট অনেক বিষয় আছে যেটা আমার জানা ছিল না। তো একটা পর্যায়ে আমি শাহবাগে এখনো অ্যানিস্টার গ্লাভস নামে একজন ভদ্রলোককে আমি পারমিশন দিয়ে রেখেছি, সে এটা অল্প অল্প করে এনে এটা এখন বাজারজাত করছে আর কি। তো ওদূর ফিউচারে ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় আমি এইটা আবার আমি বাজারজাত করব আর কি। কেমন যাচ্ছিল আসলে এই ব্যবসাটা বা এই বিজনেসটা, কেমন উপভোগ করছিল? যতটা আসলে জার্নির কথা বলছেন শুনে মনে হচ্ছে খুব স্মুথলি সবকিছু যাচ্ছিল। এতটাই সোজা ছিল এত, নাকি কোনো বাধা বিপত্তি ছিল শেষ সময়? প্রথম কন্টেনার মাল আনার পরে একটা না 3 মাস এক পিচ মাল বিক্রি করতে পারিনি। আচ্ছা। সো ইট ওয়াজ নট স্মুথ। সো 12-13 জন সেলস পিপল ছিল, ওদের সাথে আমি ফিল্ডে যেতাম, ফার্মেসির লোকজনের সাথে কথা বলতাম, বাট একটা পর্যায়ে এটা বিক্রি শুরু হলো। আচ্ছা। কিন্তু প্রফিট থাকতো না, লস করা শুরু করলাম। পরে সেটা আমি সিদ্ধান্ত নিলাম যেটা আর চালাবো না। তখন আমি যেটা বলছিলাম যে শাহবাগে একজনকে আমি দায়িত্ব নিলাম, আর চিটংয়ে আরেকজনকে দায়িত্ব দিলাম যে আপনারা দুইজন যদি চান আপনারা এটা কন্টিনিউ করতে পারেন। সো ওনারা এটা করছে এখন। এর মধ্যে আমি কানাডা আসা যাওয়ার মধ্যে ছিলাম। তো ছোট মামা, যেই ছোট মামার সাথে আমি মুরগির ব্যবসায় ছিলাম, মানে আমরা একদম বন্ধুর মতো আর কি, আমার 2 বছরের বড়। তো সেই মামার শ্বশুর বাড়ি হলো নরসিংদীর মাধবদীতে। আমি একবার কানাডা থেকে আসলাম, এর মধ্যে বিয়ে শাদী হয়েছে। তো মামা ইনভাইট করলো যে বেড়াতে আসো। আমি বেড়াতে গেলাম, আমার ওয়াইফ, আমার বাবা মা সহ। তো মামা ঘুরাচ্ছিল, বলতেছিল যে এখানে একটা টেক্সটাইল জোন আছে, এখানে গ্রে কাপড় হয়, অনেক টাকা লাভ। মানে এক ধরনের মামা আমাকে লোভে ফেলতেছিল আর কি। তো বললো যে তোমার কাছে যদি টাকা থাকে আমাকে কিছু টাকা লোন দাও। তো আমি ওনাকে 8 লক্ষ টাকা দিলাম। তো মামা, তো উনি আবার 15 দিন পর আমাকে ফোন করলো যে আমার আরো 8 লাখ টাকা লাগবে। আমি বললাম কেন? কোন এটা আমার দরকার। তো আমি আবার ওনাকে 8 লাখ টাকা দিই। এর 3 দিন পর উনি বললো যে তোমাকে একটু নরসিংদী শহরে আসতে হবে। আচ্ছা। আমি গেলাম, বললো যে এখানে সাইন করো। মানে এই 16 লাখ টাকা দিয়ে মামা একটা জমি কিনলাম আমার নামে। আচ্ছা। মামারও একটা পার্সেন্টেজ ছিল, মানে টোটাল 24 লাখ টাকার মধ্যে 16 লাখ টাকা আমার, মামার 8 লাখ। সো প্রবাবলি এটা 20 শতকের জমি। তো 2/3 আমার, 1/3 মামার। আচ্ছা। আমি তো মামাকে বুকে জড়ে বললাম, মামা বলেন কি আপনি, আমি জমির মালিক হইলাম। তো এর আগেও আমার জমি কিনা ছিল কিছু। তো এরপরে মামা বলল যে এখন এখানে বালু ভরাট করতে হবে, বিল্ডিং বানাতে হবে, মেশিন আনতে হবে, এবং এটা 1 বছরের মধ্যে কমপ্লিট হলো, প্রোডাকশন শুরু হলো, যেটার নাম দেওয়া হলো নুসাইবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। প্রথমে আমি 6 মাস লোকাল মার্কেটে ফেব্রিক বিক্রি করা শুরু করলাম। তো যার কাছে বিক্রি করতে যাই, বিশেষ করে ইসলামপুর, মাধবদী, শেখারচর, ওরা বলতো যে ভাই আপনি বাংলাদেশি মার্কেটের জন্য না, আপনি কেন বাংলাদেশি ফেব্রিক বানান, আপনি এক্সপোর্টেন্টের ফেব্রিক বানান। আচ্ছা। তো আমি কি করব, ওরা আমাকে শেখাচ্ছিল যে আপনি বাইং হাউসে যান, আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে মার্কেটিং করেন। এবার আমি খোঁজ করা শুরু করলাম যে আমার বন্ধু বান্ধব কারা আছে মার্চেন্ডাইজার, ওদের সাথে যোগাযোগ করলাম। সাব্বির নামে আমার একটা বন্ধু, একেবারে আমার স্কুল ফ্রেন্ড, সে একটা জাপানিজ বাইং হাউসে জব করে। তাকে বললাম, সে বলল ওকে দোস্ত ভেরি গুড। সে একজন জাপানিজ নিয়ে আমার ফ্যাক্টরি ভিজিট করতে গেল, গিয়ে বললো যে তুই মেশিন চেঞ্জ কর, তোর আর একটু ট্রেনিং লাগবে। তো সে আমাকে কিছু গাইডলাইন দেওয়া শুরু করলো। তো আমি মেশিন আবার নতুন করে ইম্পোর্ট করলাম কোরিয়া থেকে। তো সেটা দিয়ে আমি এবার এক্সপোর্টের ফেব্রিক বানানো শুরু করলাম। আচ্ছা। এলসির এগেইনস্টে বাংলাদেশে আমি নিজেই মার্কেটিংগুলো করেছি আর কি, বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে রেফারেন্স ধরে ধরে। তো সেখানে প্রায় 12 থেকে 13টা ফ্যাক্টরি, ইনক্লুডিং স্কোয়ার ফ্যাশনস লিমিটেড, আমি অন্তত 12 থেকে 13 বার মিটিং করেছি। তো ফাইনালি যখন আমি অর্ডার পাবো, ঠিক এই মুহূর্তেই কোভিড-19। সো এই কোভিড-19 এসে আমার প্রায় মানে অ্যাপ্রক্স 2.5 লাখ টাকার, $5 লাখ এলসি আমার ক্যান্সেল হয়। তার মানে এই প্রোডাক্টগুলা, ও ততদিন আমার একটা ফ্যাক্টরিতে কিন্তু প্রোডাকশন আমি ক্যাপাবল ছিলাম না। তখন আমি কি করলাম, আরো
6 থেকে 7টা ফ্যাক্টরি আমি ভাড়া নিয়ে নিলাম, রেন্ট নিয়ে নিলাম। তো ওইখানে আমার প্রোডাকশন হতো, আমি এটাকে ডাইং, প্রিন্টিং, ফিনিশিং করে ব্যাক টু ব্যাক এলসির এগেইনস্ট এক্সপোর্ট। কোভিড-19 সময় যখন সমস্ত এলসি ক্যান্সেল হলো, সুতরাং এখন ওয়ার্কারদের বেতন, স্যালারি সব মিলে একটা বিশাল টেনশন। তো আমি এটার লোকাল মার্কেটে আবার সেল করার চেষ্টা করলাম। তো আমার সেলস ম্যানেজার একদিন বলতেছে, স্যার ইসলামপুর গেলে হয়তো এই প্রোডাক্টটা বিক্রি করা যাবে। আমি বলছি লেটস গো। তো একদিন ইসলামপুরে গেলাম, যাওয়ার পরে আমার 1 গজ কাপড়ের প্রোডাকশন ছিল 140 টাকা। আমি ওর কাছে দাম চাইলাম 20 টাকা কমে 120 টাকা। বাট ওরা যেহেতু লোকাল মার্কেটে বিক্রি করে, ওরা এই কাপড়টা কিনে 70 টাকায়। তো একটা দোকানে যাওয়ার পরে এই ভদ্রলোক বলতেছে যে ভাই ওয়ার্ডটা ইউজ করা ঠিক হবে কিনা জানি না, যে আপনার মাথায় সমস্যা আছে বা আপনার মাথায় এমন কোনো গন্ডগোল আছে, আপনি 70 টাকার কাপড় 120 টাকা চাচ্ছেন, আপনি আমার দোকান থেকে বের হন। তো আমি বললাম, এবং আলহামদুলিল্লাহ ঠিক ওই মুহূর্তেই মাথার মধ্যে আইডিয়া আসলো, আল্লাহ পাক আইডিয়া দিল যে আমি এই ইসলামপুরে প্রায় 18 থেকে 20 হাজার দোকানে আমি যদি মার্কেটিং করতে যাই, আমার মিনিমাম 5 থেকে 6 বছর সময় লাগবে। বাট আমি যদি এমন একটা সিস্টেম বিল্ড করি, যেই সমস্ত ইসলামপুরের দোকানদাররা আমার কাছে আসবে অথবা সাপ্লায়াররা আমার কাছে আসবে আমার প্রোডাক্টটা কেনার জন্য, এই চিন্তা করতেছি। চিন্তা করতে করতে ওই দোকানের ফ্লোরে আমি বসে গেলাম। তো দোকানদার আমাকে ধাক্কা দিয়ে তার দোকান থেকে বের করে সামনের করিডোরে আমার বসায় দিল। তো আমার ছোট ভাই এবং ম্যানেজার ছিল, তো আমার ছোট ভাই আমাকে খুব বুঝে। আমি যেহেতু লেখালেখি করি, তখন আমার দ্বিতীয় বইয়ের অর্ধেক লেখা শেষ হয়ে গেছে। তো আমার ছোট ভাই ভেবেছে যে নিশ্চয়ই ওনার মাথায় কোনো লেখালেখির বিষয় আছে। তো ও আমাকে এইভাবে, মানে জিনিসটা হয় না যে কেউ যদি গুলি করে এইভাবে, ও এইভাবে আগলে রাখলো আমাকে। তো 5-7 মিনিট পরে আমি ধ্যান থেকে ফিরলাম, এক ধরনের ধ্যানই ছিলাম আর কি। আমি বললাম যে ফেব্রিক বিক্রি হয়ে গেছে, চলো ভাই বাসায় যাই। আচ্ছা, বাসায় আসলাম। কোভিড-19 2020 আমি একটানা 3 মাস, মানে 90 রাত আমি রাতে ঘুমাইতাম না, দিনে ঘুমাইতাম। তো রাতের বেলা আমি চিন্তা করতাম, লিখতাম, ছিঁড়ে ফেলতাম, হয় নাই, মানে কিভাবে আমার প্রোডাক্টটাকে আমি এই সিস্টেমটাকে বিল্ড করব, পরিকল্পনাটা করলাম, স্কেচ করা শুরু করলাম। ফাইনালি 3 মাস পরে আমি ডিসাইডেড করলাম। পরে একটা আইটি কোম্পানিকে ডাকলাম করোনার মধ্যে, সে আসলো, নাম চয়েস করা হলো ফেব্রিক লাগবে। কেন? এটার পিছনে অনেক রিজন, বিকজ আমার যেহেতু ফেব্রিক নিয়ে আমি প্রবলেমে পড়েছি, সো ফেব্রিক লাগবে। সো আইটি কোম্পানিকে দেওয়া হলো। আইটি কোম্পানি বলল আমাকে 2020-এর ডিসেম্বরে সে ডেলিভারি দিবে। অক্টোবর এসে সে আমাকে বললো যে আমি পারবো না এই কাজটা করতে। এবং মজার বিষয়, ততদিনে তাকে আমার অনেক টাকা দেওয়া হয়ে গেছে। কিন্তু কেন বললো, কেন পারবে? বিকজ অফ এই ইন্ডাস্ট্রি খুব কমপ্লেক্স। ডেভেলপাররা কি করে, ওরা যখন কোনো একটা সফটওয়্যার বানায়, কোথাও না কোথাও থেকে সে কিছু হেল্প নেয়, তার কোডিং থাকে, সে কপি করে। কিন্তু পুরা জিনিসটা যেহেতু আমি নিজেই স্কেচ করেছি, সো যেই ডেভেলপারকে দেওয়া হইতেছে তার জন্য অনেক কষ্ট হচ্ছিল। এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি পুরো কমপ্লেক্স ইন্ডাস্ট্রি, ল্যাঙ্গুয়েজ, এখানের ইউনিট, ভাষা টোটালি ডিফারেন্ট। টেলিভিশনের অনেক কিছু মানুষ জানে, কিন্তু টেক্সটাইলের অনেক কিছু সাধারণ মানুষ জানবে না, এটাই স্বাভাবিক। উনি চলে গেল, বাট আমি হাল ছাড়লাম না। পরে 2020-এর নভেম্বর আমি আরেকটা কোম্পানিকে ডাকলাম। ওই ভদ্রলোক এরপরের দিন ফোন বন্ধ করে কানাডা চলে যায়। আচ্ছা, আমি আবার 2021-এর জানুয়ারিতে আরেকটা কোম্পানিকে ডাকলাম, তাকে বললাম, তারা বললো যে পারবে। আমি বলছি 2টা শর্ত, আপনারা যা বিল চান আমি বিলের পরিমাণ কমাবো না, সেই বিল বা তার চেয়ে বেশি দিব, কিন্তু কাজ কমপ্লিট করার পরে দিবেন, আমি পয়সা দিব। বললো কেন? আমি বলছি যে আমার এই এক্সপিরিয়েন্স আছে। ফাইনালি ওরা 2021-এর অক্টোবরে আমাকে ডেলিভারি দিল, যেখানে প্রচুর বাগ ইরর ফিক্স আছে। 2021-এর নভেম্বরের 17 তারিখে আমি জয়েন্ট স্টকে রেজিস্ট্রেশন করলাম। 2022-এর জানুয়ারির 12 তারিখে আমরা অফিসিয়ালি ফেব্রিক লাগবে লঞ্চ করলাম। ফেব্রিক লাগবের যেই কাজটাকে আমি নিয়ে আসছি, আমি ফেব্রিক বিক্রি করতে প্রবলেম, কিন্তু পরে গিয়ে দেখলাম যে আমার আশেপাশে যত ফ্যাক্টরি আছে প্রত্যেকে সেম প্রবলেম ফেস করতেছে, মানে সবার একই অবস্থা। কি হচ্ছে, যেমন আমি শিক্ষিত মানুষ, স্মার্ট মানুষ, আমি কিন্তু আমার বন্ধু যখন আমার ফ্যাক্টরিতে গেল, আমি মেশিন চেঞ্জ করলাম, তার মানে কি প্রোডাকশনের ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু সেলসটা কিভাবে করব, মার্কেটিং কিভাবে করব, প্রকিউরমেন্টটা, লজিস্টিক, ডেলিভারি,
এই জিনিসটা কিভাবে করব, এইটা আমাকে শেখানো হলো, আমি শিখলাম। কিন্তু আমার আশেপাশে যারা আছে হাজার হাজার ফ্যাক্টরি, তারা এটা কেউ জানে না। তখন আমি এই ডেলিভারি, মার্কেটিং, সেলস, লজিস্টিক, প্রকিউরমেন্ট পুরা জিনিসটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে এই সফটওয়্যারকে বিল্ড করলাম, দ্যাট ইজ ফেব্রিক লাগবে। এইটা পরবর্তীতে দেখলাম যে এখানে তাঁতি বাংলাদেশের শাড়ি বানায়, লাবণ্যপা যে শাড়ি পরছে, এই শাড়িটার দাম আমি যদি বলি, উনি 4 থেকে 5,000 টাকায় ক্রয় করেছে, কিন্তু কোনোদিন এই শাড়িটা 800 টাকার উপরে হওয়ার কথা না, বিকজ অফ অরিজিনাল যিনি তাঁতি সে আর বেশি পায় না। তাহলে এখানে অনেকগুলা সাপ্লাই চেইন কাজ করে, তাদেরও খরচ আছে, এই কারণে বেড়ে যায়। তো 12 লক্ষ তাঁতি ছিল, প্রান্তিক তাঁতি, সেটা কমে কমে প্রবাবলি এক্স্যাক্টলি ফিগারটা আমি জানি না, 2.5 থেকে 3 লাখ এখন আছে, এবং ওরও দিন দিন শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় যে ভয়ানক দিক, সেকেন্ড জেনারেশন এই ইন্ডাস্ট্রিতে আসতেছে না, অর্থাৎ তাঁতির ছেলে তাঁতি হতে চায় না, তাঁতির ছেলে সে জব করতে চায় 12,000 15,000 টাকা বেতনে, কিন্তু তার বাবার যে 2 কোটি টাকার অ্যাসেট আছে, তার বাবার যে 2 কোটি টাকার তাঁত ইন্ডাস্ট্রি আছে, সেটা অনেকের কাছে পরিচয় দেয় না। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জব ফেয়ারে গেলাম, প্রচুর পরিমাণে তাঁতির ছেলেকে পেলাম। ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের ফিউচার এম কি, বলছে যে আমরা চাকরি করব। কেন, তোমার বাবার পাশে? ওরা বলেই ফেললো যে আমি আমার বাবাকে দেখেছি, হাটে গিয়েছে, মাঠে গিয়েছে, সে কোনো রেসপেক্ট পায় না, সে কোনো যে ভ্যালু পায় না, সুতরাং আমি যদি এই পেশায় যাই তাহলে তো আমিও ভ্যালু পাবো না। সো ফেব্রিক লাগবে এখন যেই কাজটা করতেছে, একেবারে ইয়াং, মিড ক্লাস, টপ ক্লাস, আপার ক্লাস সবাইকে, লেটস সে গার্মেন্টসের একজন মার্চেন্টাইজের একটা শর্ট কোয়ান্টিটি ফেব্রিক লাগবে, সে ইনস্ট্যান্ট ফেব্রিক লাগবেতে যাবে, তার প্রয়োজনীয় ক্যাটাগরি সে সার্চ করবে, সে সাপ্লায়ার পেয়ে যাবে। তাঁতি, সে শাড়ি বিক্রি করতে চায়, লুঙ্গি বিক্রি করতে চায়, গামছা বিক্রি করতে চায়, তার কিন্তু হাটে ঘাটে মাঠে ছাড়া কোনো নতুন কোনো বায়ান নাই, এবং এটা ক্রেডিটে সেল করে সে অনেক সময়। এখন এই ক্রেডিটের টাকা কোভিড-19 সময় 60% ক্রেডিটের টাকা গায়েব হয়ে গেছে, কেউ পায় নাই, যার কারণে কিন্তু এদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। সো ফেব্রিক লাগবে বলতেছে তাঁতিকে, তুমি ফেব্রিক লাগবে তো তোমার প্রোডাক্টটাকে আপ করো, বর্ণনা দাও, বাংলায় দেওয়া আছে, ডলার এবং বিডিটিতে কনভার্ট করার সুযোগ আছে, তুমি এটাকে আপলোড করো। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে, এই মুহূর্তে 100টা দেশে আমাদের বায়ারের সংখ্যা আছে, যারা প্রতিনিয়ত আমাদের এই ওয়েবসাইট এবং অ্যাপসে ওরা এটা দেখাশোনা করে নতুন নতুন কি প্রোডাক্ট আছে, অর্থাৎ বাজারে গিয়ে। আমি আমার এই জায়গায় একটু জানার ছিল, একদম শুরুর দিকে এটা সবাই ব্যবহার করতে পারছিল? শুরুর দিকে সবাই ব্যবহার করতে পারছিল না, বিকজ অফ নতুন টেকনোলজি। বাংলাদেশে এর আগে কেউ এটা বানায় নাই, আমি ফার্স্ট মোবার, এবং এইটা হাটের জিনিস, মানুষ স্যাম্পল হাতে ধরে দেখবে, এখন সে মোবাইলে দেখতেছে, স্যাম্পল নিবে কিভাবে, এই চ্যালেঞ্জগুলো এখনো আছে। বাট আলহামদুলিল্লাহ 2022-এর তুলনায় 2025-এ এসে এটা অনেক অনেক কম। এমনিতেই যে প্রান্তিক তাঁতিদের কথা বলছেন, ওনারাও তো বোধহয় এইসব অ্যাপসের কথা বলি, বা তখনকার সময়, এখন অনেক পরিবর্তন হয়েছে নিশ্চয়ই, কিন্তু ওই সময় আসলে কিভাবে আসলে ব্যবহার করছিল, এটা কোনো ট্রেনিং দিচ্ছিলেন? আমরা বাংলাদেশ তাঁত বোর্ডের সাথে একটা এগ্রিমেন্ট করলাম, ওদের 35টা লিয়াজো অফিস আছে, আমি পার্সোনালি প্রত্যেকটা অফিসের এলাকার তাঁতিদের সাথে আমি উঠান বৈঠক শুরু করলাম, ওদেরকে আমি হাতে ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম। বাট তারা যেহেতু স্মার্টফোন ইউজ করে না, তারা পারছে না। তখন আমার আইডিয়া আসলো কি করে যায়, সেকেন্ড জেনারেশনকে এবার আমি বোঝানোর চেষ্টা করলাম, মানে তাঁতির কাছে স্মার্টফোন নাই, কিন্তু তাঁতির ওয়াইফের কাছে স্মার্টফোন আছে। আমি তখন তাঁতির ওয়াইফকে আমি কনভিন্স করার চেষ্টা করলাম, আমি বলতে আমার ফুল টিম আর কি, সেলস টিম, মার্কেটিং টিম, অ্যাকুইজিশন টিম, তো ওদেরকে দিয়ে আমরা এই কাজটাতে সফলতার দিকে এখন এগিয়ে যাচ্ছে। আপনি দ্বিতীয় জেনারেশন নিয়ে আসলে কাজ করা শুরু করলেন, এবং এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ আপনি বিষয় বলেছেন যে জেনারেশনের এই মানুষগুলো আসলে তাঁতি বা তাঁত এই বিষয়টা নিয়ে কাজ করতে চাইছে না, তারা জব করতে চাচ্ছে। তো তাদেরকে এই বিষয়ে আসলে অনুপ্রেরণা দেয়া বা এই বিষয়ে আগ্রহ তৈরি করা, এমন কোনো কিছু উদ্যোগ আপনাদের নেওয়া হয়েছিল কিনা? জি, আমি তাঁতির ছেলে তাতে আসছে না, তো ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করতে চাও, তো দেখলাম যে ও 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা মোবাইলে কাজ করে। আমি তখন বললাম যে ইউ আর স্মার্ট পিপল, তো তুমি স্মার্টলি বিজনেসটা করো। বলছে হাউ? আমি বলছি তোমার বাবা তোমার কাছে পিকচার পাঠাবে, তুমি সেটাকে আপলোড করবা, তুমি বায়ারের সাথে কথা বলবা, বিদেশি বায়ারের সাথে তুমি ইংলিশে কথা বলবা, তুমি ডলারে ইনকাম করবা। বলছে মেক সেন্স, আমি তো এটাই চাচ্ছি। বলছে দিস ফেব্রিক লাগবে। আমরা ওকে যখন দেখানো শুরু করলাম, এইবার কিছু কিছু তাঁতি বললো যে ছবি উঠানো ঝামেলা, আমরা বললাম যে আপনি ভিডিও করে দেন, অর্থাৎ কেউ যদি মোবাইলটা নিয়ে ভিডিও করে, যেটা 12 হাত জামদানি শাড়ি, কটন সুতা, 100 কাউন্টের সুতা, সো এইটা আমরা এখন আমাদের ডেভেলপার কাজ করতেছে।
অর্থাৎ ভয়েসকে আমরা কনটেক্সটে রূপান্তর করে এখানে এআই ইউজ করে এটাকে পুরো আমরা পাবলিশের ব্যবস্থা করতেছি আর কি। সো বাংলা ল্যাঙ্গুয়েজ আছে ইতিমধ্যে। থার্ড যেটা হচ্ছে যে এন্টার এত বড় ইন্ডাস্ট্রি, এটা এত মানে 35টা তাঁত অফিস আছে বাংলাদেশে তাঁত বোর্ডের আন্ডারে। সো ওদের সাথে আমাদের এগ্রিমেন্ট, এবং আমি গত 4 বছরে আমি যদি বলি আর কি যে আমার 24 ঘন্টার মধ্যে 18 থেকে 19 ঘন্টা এটার পিছনে সময় যায়। তো এখন যে জিনিসটা হচ্ছে কি, এবং প্রচুর পরিমাণে টাকা আমি এখানে ইনভেস্টমেন্ট করছি, আমার পার্সোনাল যত সেভিংস আছে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে। সো আমরা এখন যেটা চিন্তা করছি এটাকে একদম গ্লোবাল প্ল্যাটফর্ম হিসাবে অলরেডি আছে, এটাকে আরো ডেভেলপমেন্ট করে আমাদের একটা প্রোগ্রাম চলতেছে বাংলাদেশ তাঁত বোর্ড এবং বস্ত্র মন্ত্রণালয়, ওরা উদ্যোগ নিয়েছে আগামী 3 বছরে 3,76,000 তাঁতিকে অনবোর্ড করা এবং 25,20,000 ফিক্সড কাস্টমার তৈরি করা, যেখানে 33,000 কোটি টাকার প্রোডাক্ট সেল হবে পার ইয়ার। এবং বর্তমানে বাংলাদেশে শুধু তাঁত শিল্পের মার্কেট সাইজ হচ্ছে 90,000 কোটি টাকা। সো এইটাকে যেটা হচ্ছে যে তাঁতিকে আমি দেশি বিদেশি বায়ারের সাথে ডিরেক্ট কানেকশন করাই দিচ্ছি, এবং আমরা 4টা আঞ্চলিক অফিসের মাধ্যমে এই 3,76,000 তাঁতিকে পুরো আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে তাকে, অর্থাৎ অফলাইন বিজনেসটাকে অনলাইন কনভার্ট করে সে যাতে ব্যবসা করতে পারে এবং তার সেকেন্ড জেনারেশন যাতে এটাকে প্রাউডলি বলতে পারে যে না আমি একটা স্মার্ট বিজনেস করি। সেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি, বাট এটার জন্য আসলে অনেক পরিমাণ বিনিয়োগ দরকার। সো আমরা অবশ্যই এখন বিনিয়োগও চাচ্ছি অনেকের কাছ থেকে, অনেকের কাছে আমরা পিচ করতেছি যে এন্টার এই মার্কেটটাকে যদি আমরা দখলে নিতে চাই বা ডিজিটালাইজেশন করতে চাই, বা এই তাঁতিদেরকে প্রান্তিক তাঁতি বা টেক্সটাইল এসএমই কাতারে যারা আছে ওদেরকে যদি আমরা হেল্প করতে চাই, তাইলে আমাদের আগামী 3 বছরে 1,15,000 এমপ্লয়মেন্ট তৈরি হবে, যেখানে আমাদের বেশ ভালো একটা বিনিয়োগের দরকার। সো এটা আমি বিশ্বাস করি আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। সো অদূর ভবিষ্যতে বাংলাদেশের এই তাঁত ইন্ডাস্ট্রি যাতে হারিয়ে না যায়, আমাদের প্রোডাক্ট যাতে অন্য কোনো দেশ জিআই প্রোডাক্ট হিসাবে নিতে না পারে, এবং যেই তাঁতিরা হারিয়ে গিয়েছে অন্য পেশায় চলে গেছে তারা যাতে আবার ফিরে আসে, এই মিশনটা নিয়ে আমি কাজ করছি, এবং বিশ্বের দরবারে আমি এটাকে উপস্থাপন করতে চাই হারিয়ে যাওয়া শিল্প কিভাবে আবার মাথা ঘুরে দাঁড়াতে পারে। দারুণ সুন্দর করে বললেন, এবং আপনার লক্ষ্য যেন আপনি সফল হন সেটা আমাদেরও শুভকামনা থাকবে। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি মার্কেটিং পলিসির জন্য অ্যাপটা ব্যবহার করছেন এবং দারুণভাবে এগিয়ে যাচ্ছে সেটার কাজ, কিন্তু একদমই প্রান্তিক তাঁতিদের কাছে যদি আসি, প্রান্তিক তাঁতিদের জন্য কিন্তু কাঁচামালের দরকার হয় এবং কাঁচামালগুলোর তাদের বেশ অভাবও হয়। সেই জায়গা থেকে আপনি সুতা সরবরাহের একটা উদ্যোগ নিয়েছেন, একটু এই সুতা সরবরাহ নিয়ে শুনি। আমাদের প্ল্যাটফর্মে যিনি সেলার একই নাম্বার দিয়ে তিনি আবার বায়ার হতে পারেন। তাহলে তাতে কি ফেব্রিক বিক্রি করছে, এখন ফেব্রিক বিক্রি করে তার র মেটেরিয়ালস লাগবে, সে জাস্ট সুইচ টু সেলার সুইচ টু বায়ারে কনভার্ট করে ওই সিস্টেম করা আছে অলরেডি সফটওয়্যারে, সে আবার ওই কাঁচামালও কিনতে পারবে, রং, কেমিক্যাল, সুতা, অ্যাক্সেসরিজ, যত রকম আইটেম, অর্থাৎ এন্টার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তুলা থেকে সুতা হয়, সুতা থেকে ফেব্রিক হয়, ফেব্রিক থেকে ডাইং প্রিন্টিং হয়ে এটা গার্মেন্টসে এক্সপোর্ট করে, এন্টার পুরো জার্নিটা একজন ব্যক্তি আমার এই প্ল্যাটফর্মের থ্রুতে এটা করতে পারবে। সব সিস্টেম এখানে করা আছে। এখন এটাকে যেটা দরকার আমার প্রমোট করা দরকার, আরো বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার। আমি ধন্যবাদ জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনকে, আপনাদেরকে জানাচ্ছি যে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই টেলিভিশন মাছরাঙার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক জানতে পারবে ফেব্রিক লাগবে সম্বন্ধে। সো এই কাজটা আমার আরো বেশি বেশি করা দরকার। 1-to-1 না পারি, আমি ডিজিটালি করতে হবে, আমাকে টেলিসেলসে করতে হবে। সো এই কাজটার জন্যই আমরা এখন বিনিয়োগ চাচ্ছি, এবং এই কাজটা আমরা সাকসেসফুলি করতে পারলে একদম সবচেয়ে বড় যে ব্যাপার, হাটে যে প্রোডাক্টটা বিক্রি হয় এটা কিন্তু ইনফর্মাল ইকোনমি, ফর্মাল ইকোনমিতে হিট করছে না, বিকজ অফ এটা ব্যাংকিং লেনদেনে যায় না, পুরাটাই নগদ। এটা দোষের কিছু না, কিন্তু আমরা চাচ্ছি সেটাকেও আস্তে আস্তে বাংলাদেশ সরকার কিন্তু চাচ্ছে যে ট্যাক্স ব্যাট সমস্ত কিছু অনলাইনে নিয়ে আসার জন্য, অর্থাৎ পুরা ইকোনমিটাকে ফর্মাল ইকোনমিতে কনভার্ট করার চেষ্টা করছে। সো ফেব্রিক লাগবে কিন্তু এখানে অলরেডি এই যাত্রাটা শুরু হয়েছে গত 4 বছর যাবত, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো ভালো করে করতে পারবো এই বিশ্বাস আমাদের আছে। এইটার ধারাবাহিকতারই গত 4 বছরে আমাদের যে বিনিয়োগ, আমরা যে একটা পিছিয়ে পড়া সমাজকে, বিজনেসকে সামনে আনতে চাই,
এইটার ফলস্বরূপ ইনোভেশন অ্যাওয়ার্ড যেটা ইনভেস্টমেন্ট সামিট প্রোগ্রামে দেওয়া হয়েছে আর কি। সো আমি ধন্যবাদ দেই বর্তমান সরকারকে, পলিসি মেকারদেরকে, বিডাকে এবং আরও যত স্টেক হোল্ডার আছে, অ্যাজ ওয়েল এস আমার যারা প্ল্যাটফর্মে তাঁতি আছে, সেলার আছে, বায়ার আছে, সাপ্লায়ার আছে, সবাইকে আমি ধন্যবাদ দিই। কারণ আমার একার প্রচেষ্টায় কোনো সম্ভব ছিল না এই জায়গায় আসা, সম্মিলিত সবার প্রচেষ্টার কারণেই আসলে এই জায়গাটায় আসতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ যে আমার কাজের স্বীকৃতি সরকার দিয়েছে। আমার মিশন হচ্ছে এখন আমি বিশ্বের দরবার থেকে আমি অ্যাওয়ার্ড এনে বাংলাদেশকে আমি গর্ববোধ করতে চাই। সো এই জন্য আমাকে ইম্প্যাক্টফুল আমার কাজ করতে হবে এবং এই কাজটা আমি করতেছি। কারণ বিষয়টা হচ্ছে কি, আমি যখন ইন্ডিভিজুয়াল টাকা ইনকাম করি, আমি বাড়ি করব, গাড়ি করব, নিজের স্যাটিসফ্যাকশন। কিন্তু আমি যখন সমাজের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, মানুষ যখন আমার দ্বারা উপকার পাবে, তো মারা যাওয়ার পরে কিন্তু ওই মানুষের থেকে আমি রয়্যালিটি পাবো, নেক পাবো। সেকেন্ড হচ্ছে যে ওই মানুষের মুখে হাসি ফুটানোর যে আনন্দ, এটা টেস্ট পেয়ে গেছি। যার কারণে আমি 43টা দেশ ঘুরেছি, কোনো দেশে আমার ভালো লাগে না। কানাডাতে যেতে মানুষ অনেক অস্থির, আমি এখন ভুলে গেছি আমার পাসপোর্ট কোথায় আছে, আমি ভুলে গেছি, আমি যেতেও চাই না। এবং স্বীকৃতি, এটা দুইভাবে বেনিফিট। তা আমি যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে বলবো, বিজনেস শুধু নিজের জন্য না, এমন বিজনেস বা এমন উদ্যোক্তা হওয়া উচিত যেটা মানুষকে আগে উপকার দেয়, আর মানুষ যখন উপকার পাবে অটোমেটিক এটা আমার নিজের স্বার্থ কাজে লাগবে। আমরা অনেক কৃতজ্ঞ। আমার মনে হয় আমার আর মাসুকের একই বক্তব্য হবে যে আমরা কৃতজ্ঞ এই মানুষগুলোর প্রতি যারা আসলে আমাদেরকে নিয়ে ভাবছেন, সমাজের মানুষগুলোকে নিয়ে ভাবছেন, নিঃস্বার্থভাবেই আসলে ভাবছেন। একটু পরিবর্তনটা শুনতে চাই আপনার জীবনে। যে মানুষটাকে আসলে এইচএসসিতে পড়ার সময় মুরগি ব্যাপারই বলতো অনেকে, সেই জায়গাটা থেকে আজকে আপনার এই পরিবর্তন কেমন লাগে? বা পরিবারের কথাও যদি বলি, বাবা মা কতটুকু আসলে দেখে গেছেন, বা বাবা মার চাওয়া পাওয়া কতটুকু পূরণ করতে পেরেছেন, এই বিষয়টা যদি একটু জানতে পারি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এই জিনিসটা নিয়ে আসলে অহংকার করার কিছু নাই। উপরওয়ালার ইচ্ছা আমাকে সেখানে রেখেছিল, আবার এখানে নিয়ে আসছে। তো বাট পরিবর্তনে অবশ্যই আমি আমার বাবা মাকে আমি ধন্যবাদ দিই, বিকজ আমার বাবা মা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। তারা আমার সাথী থেকে তারা হজ করে আসছে, এবং পরিবর্তনের কারণে যে যারা বিগত দিনে আমাকে অপমান করেছে, গালি দিয়েছে, আমি তাদেরকে কখনই খারাপ বলি না। মজার বিষয় হইছে, যাদের দিয়ে আমি ব্যবসা করি তার ফোনটা হয়তো আমি 4বার 5বার পরে ধরি, কিন্তু যে আমাকে বকা দিয়েছে, যে আমাকে গালি দিয়েছে, তার ফোনটা আমি প্রথমে ধরি এবং তাকে আমি বলি, আমি তাকে ফিল করতে দেই না। সে আমাকে সরি বলার চেষ্টা করে। আমার এক বন্ধু এরকম, সে আমাকে বলতেছে নাজমুল ভাই, আমি বলছিলাম কে বলছেন? তো সে তারপরে আমি বলছি ভাই আপনার সাথে আমি কথা বলবো না। বলতেছে কেন? আমি বলছি আমি তো আপনার ভাই না, আমি আপনার বন্ধু। আমি কি হয়ে গেছি যে আপনি আমাকে ভাই বলছেন? বাহ, দারুণ। তার চোখ দিয়ে পানি পড়ে গেছে। সে বলতেছে যে দোস্ত আই এম গ্রেটফুল। সো আমি এই জিনিসটাকে এইভাবে এনজয় করি। মানুষকে আসলে বিনয় হতে হয়। জি, সত্যিই তাই, সত্যিই তাই। এবং এত সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো আসলে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে আপনার জীবনে কিন্তু একটা সংযুক্তি আছে যেটা দারুণ। অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের হাত থেকে পুরস্কার গ্রহণের অভিজ্ঞতা, এটা কেমন ছিল? এটার পিছনে একটা হিস্টোরি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন, টিভিতে দেখাচ্ছিল, আমি একটা টিভিতে দেখতেছিলাম, এবং আমার মনে আছে প্রায় 25 মিনিটস আমি কেঁদেছিলাম। মানে অনর্গল আমার চোখ দিয়ে পানি পড়তেছিল খুশিতে। এবং আমি তখন উপরওয়ালাকে বলেছি, আল্লাহ, বাংলাদেশের দ্বিতীয় নোবেল পুরস্কার আমি যাতে পাই। সো আমি সেই ড্রিম নিয়ে কাজ করি। হয়তো উপরওয়ালা দিবে, তা না হলে কেন ওনার হাত থেকে আমাকে পুরস্কার দেওয়া হলো। এবং উনি যেদিন আমি পুরস্কার নিলাম, আমার হাতে তালি মেরে বলেছিল যে নামটা অনেক সুন্দর, তুমি এগিয়ে যাও, তুমি পারবে। সো ওই মোটিভেশন আমাকে এখন আরও বেশি ত্বরান্বিত করছে কাজ করতে। আগে আমি 6-7 ঘন্টা ঘুমাইতাম, এখন আরও কম ঘুমাতে হচ্ছে আমাকে, বিকজ অফ আমার ড্রিম এখন আরও বড় হয়ে গেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি ইনশাল্লাহ বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে যে এই জিনিসটা দরকার, আমি ইনশাল্লাহ সেটা পারবো। ডেফিনেটলি এটা আমাকে ইন্সপায়ার করে। ডেফিনেটলি আই এম অনার, আমি গর্বিত। সত্যিকার অর্থেই তাই। আমরা প্রতিটি মুহূর্তে আপনার কথায় আসলে উৎসাহিত হয়েছে, এবং দর্শকরা যারা শুনছে তারাও উৎসাহিত হয়েছে। চমৎকারভাবে এভাবেই এগিয়ে যান। যদি রাঙা সকালের দর্শকদেরকে আপনার কিছু বলার থাকে বলুন। অবশ্যই বলার আছে। আমি বলবো যে যারা দেখছেন, আপনারাও যাতে এই জায়গায় এসে কথা বলতে পারেন, আপনার জীবনটাকে এইভাবে তৈরি করেন।
নেগেটিভ চিন্তা করা যাবে না, নাবোধক শব্দ ইউজ করা যাবে না, প্রচুর পরিমাণে বই পড়তে হবে, আর মানুষকে উপকারের চিন্তা বেশি করতে হবে। সেলফ কেন্দ্রিক না হয়ে পরোপকারী চিন্তা যখন করবে তখন অটোমেটিক, এটা আমাদের কোরআনে বলা আছে, আমি যখন মানুষকে নিয়ে চিন্তা করব তো উপরওয়ালা আমাকে নিয়ে চিন্তা করবে, আর আমি যখন আমাকে নিয়ে চিন্তা করব তখন উপরওয়ালা আমাকে চিন্তা ছেড়ে দিয়ে অন্য কাউকে নিয়ে চিন্তা করবে। সো আমার যেটা কথা একটাই, রাঙ্গা সকালে আপনারাও আসেন। রাঙ্গা সকালে আসতে গেলে কিছু না কিছু পারফরমেন্স লাগবে, কিছু না কিছু আউটপুট লাগবে। আউটপুট পেতে গেলে পারফরমেন্স করতে হবে, এবং পারফরমেন্সটা পজিটিভ হইতে হবে, ইম্প্যাক্টফুল হইতে হবে, দেশের স্বার্থে হইতে হবে, মানুষের স্বার্থে হতে হবে। একদমই তাই। অনেক ধন্যবাদ আজকে সকালটা এত সুন্দর করে দেওয়ার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের দুইজনকে।